নমস্কার বন্ধুরা, আর আমি পারমিতা আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটি ঐতিহাসিক শহরের অল্প কিছু ইতিহাস। তো মিষ্টির ফাইনাল টার্ম জাস্ট শেষ হয়েছে আর আমিও বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়িতে। তো সেখানে বসেই হঠাৎ করে ঠিক করে ফেললাম যে সবাই মিলে এই ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, মুঘল, ব্রিটিশ সংস্কৃতির মেলবন্ধনযুক্ত এই শহরটাকে একটু ঘুরে দেখতে। তাই ভাবলাম যেটা আমি ঘুরে দেখছি সেটা আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করব। তো তাই অল্প কিছু ভিডিও আমি কালেক্ট করতে পেরেছি, সেই ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাই মা, বাবা, আমরা দুই বোন সাথে মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। তবে হ্যাঁ, আমরা যাচ্ছিলাম, আমাদের মেন গন্তব্য ছিল শ্রীরামপুর। তবে শ্রীরামপুর পৌঁছাবার আগেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম শেওড়াফুলির মা নিস্তারিণী মায়ের মন্দিরে। 1827 সালে রাজা হরিশ্চন্দ্রের দ্বারা যেটি প্রতিষ্ঠা করা হয়েছিল একেবারে গঙ্গা নদীর তীরে। মন্দিরটি ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছিল। তো যাত্রাটা শুরু মায়ের মন্দির থেকেই। সেখানে মাকে দর্শন করে একটু পূজা অর্চনা করে নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে, যেটি শেওড়াফুলির রাজবংশের রাজা শ্রী মনোহরচন্দ্র রায়ের দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং এই মন্দিরটি আজও ঠিক সেইভাবেই পূজা অর্চনা করা হয়। প্রতিদিন এখানে নিত্য ভোগ নিবেদন করা হয়। এবং সামনেই আছে জগন্নাথ দেবের পিসির বাড়ি, মাসির বাড়ি, কিন্তু সময়ের একটু কম থাকার জন্য তো সেটি আর ঘুরে দেখা হয়নি। তবে হ্যাঁ, রাস্তার ওপরেই কিন্তু আছে মাহেশের রথ, যেটিও কিন্তু যেই রথে করেই কিন্তু জগন্নাথ দেব তার পিসির বাড়ি এবং মাসির বাড়িতে ঘোরেন, সেইটি কিন্তু রাস্তার ওপরেই রাখা আছে এবং সেটিও কিন্তু আমরা দেখে নিয়েছি। তো জগন্নাথ মন্দির দর্শনের পরে আমরা কিন্তু দেখে নিয়েছি বেশ কিছু পুরনো ইমারত, যেটি শ্রীরামপুরে রয়েছে। তার মধ্যে যেমন বলা যেতে পারে সরকারি ভবন, এবং সাথেও দেখে নিয়েছি সেন্ট অলাভ চার্চ, এবং যেটি ডেনিস এরার একটি কালচারাল মনুমেন্ট হিসাবে এটি প্রসিদ্ধ ছিল, যেটি হচ্ছে 1806 সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে হ্যাঁ, 2009 সাল অবধি এটি কিন্তু লোকাল খ্রিস্টানরা এটিকে নিজস্ব পূজা উপাসনা গাছ হিসাবেই এটাকে ব্যবহার করতেন। তবে 2009 সালের পর থেকে এটিকে বেশ কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়। তার কারণ হচ্ছে টার্মাইটের দ্বারা এটি ডিস্ট্রয় হয়ে গেছিল। তবে 2013 থেকে 2016 এই সময় কিন্তু এটাকে রিস্টোরও করা হয়েছিল, এবং তারপরে ইউনেস্কো অ্যাওয়ার্ডও পেয়েছে, যেটি হচ্ছে ডিস্টিংশন ফর কালচারাল হেরিটেজ কনজারভেশন হিসাবে এখনও কিন্তু এটি প্রসিদ্ধ। আর এই ডেনিস রাজত্বেই তৈরি হয়েছিল গোস্বামী প্যালেস, যে প্যালেসটি বানিয়েছিলেন রঘুরাম গোস্বামীর বাবা। তিনি ছিলেন ডেনিস এশিয়াটিক কোম্পানির ট্যাক্স কালেক্টর, এবং সেই সময় তিনি এতই অর্থ উপার্জন করেছিলেন যে তিনি নিজস্ব একটি প্রাইভেট ট্রেডিং অ্যাডভেঞ্চারও বানিয়েছিলেন। এবং শুধু তাই নয়, তিনি ডেনমার্কদের হাত থেকে এই শ্রীরামপুরকে নিজের ওনারশিপ নেবার জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু ডেনিসরা সেই আবেদন সম্পূর্ণ খারিজ করে দিয়ে মাত্র 12.5 লক্ষ টাকার বিনিময়ে সেটি ব্রিটিশদের হাতে এই উপনিবেশটিকে তুলে দেন। তবে হ্যাঁ, এই প্যালেসে মোহনদাস করমচাঁদ গান্ধী, এমনকি সুভাষচন্দ্র, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, এদের এই সমস্ত মহান ব্যক্তিদের পদধূলি কিন্তু এই প্যালেসে পড়েছে। এবং আরও একটি খুব ইন্টারেস্টিং কথা, যেটি হচ্ছে এই প্যালেসের ভেতরে প্রায় 100টি রুম কিন্তু আছে। সাথে দেখে নিয়েছি শ্রীরামপুর কলেজ, যেটি ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম একটি প্রতিষ্ঠান। 1818 সালে উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড নামে এই 3 জন খ্রিস্টান ধর্মপ্রচারক এই কলেজের প্রতিষ্ঠা করেন। শ্রীরামপুর এই শহরটিকে বলা যেতে পারে ডেনমার্কদের উপনিবেশ, যেখানে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বারবার এই বাংলায় বিদেশি বণিকরা বাণিজ্য করতে এসেছেন। সাল 1755 ডেনিসরা বাংলার নবাব আলীবর্দী খাঁর থেকে মাত্র
160,000 সিক্কার বিনিময়ে এই শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করেন এবং বসবাসেরও অনুমতি পান। এরপর 1778 সাল, যে সময়ে শ্রীরামপুর সরাসরি ডেনমার্কদের শাসনে, রাজাদের শাসনে চলে যায় এবং সেই সময় অনেক রকমের ডেনিশ সম্রাটরা বারবার এসছেন এবং এখানে রাজত্ব করেছেন। এই সময়ে ষষ্ঠ সম্রাট, ডেনিশ সম্রাট, যার নাম ছিল ফ্রেডারিক, তার নাম অনুসারেই কিন্তু শ্রীরামপুরের নাম বদলে রাখা হয়েছিল ফ্রেডারিক নগর। এই 1755 থেকে 1845 সাল পর্যন্ত শ্রীরামপুরটি সম্পূর্ণই ছিল ডেনিশদের হাতে। তবে হ্যাঁ, আমাদের এর পরের হানটি ছিল হেনরি মার্টিন প্যাগোডা, যেটি খুঁজে পেতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল। তবে হ্যাঁ, এই অসাধ্য সাধন আমরা করে ফেলেছি। একেবারে সেই দুই দিকে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে সেই জায়গাটি আমরা খুঁজে বার করেছি। আর এর লোকেশনটি হচ্ছে জলকল মাঠ, যেটি হাওড়া ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কগুলি একেবারে দুই দিকে অবস্থিত, আর তার মাঝখান দিয়ে রাস্তা। তবে হ্যাঁ, বর্ষাকালে কিন্তু এই জায়গাটিতে যাওয়া কিন্তু বেশ ভয়ানক, কারণ এখানে কিন্তু প্রচুর বিষধর জিনিসপত্র থাকতে পারে। তবে হ্যাঁ, এই জায়গাটি যখন আমরা পৌঁছালাম, জায়গাটা এতটাই সুন্দর, একেবারে গঙ্গার গায়ে কিন্তু এই প্যাগোডাটি রয়েছে, যেটি 1803 সালে রেভারেন্ড ডেরিক ব্রাউন, যিনি কলকাতা বাইবেল সোসাইটির প্রতিষ্ঠাতা, তিনি একবার হেনরি মার্টিন নামে এই তরুণ যাজককে শ্রীরামপুরে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং যিনি ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেরা স্নাতক গণিতবিদ। ব্রাউন সাহেবের সহায়তায় সেই পরিত্যক্ত, ওই যে এখন যেটি প্যাগোডা নামে আমরা চিনছি, সেটি কিন্তু এক সময় ছিল রাধাবল্লভের মন্দির, কিন্তু সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তো সেই ব্রাউন সাহেবের সহায়তায় সেই পরিত্যক্ত রাধাবল্লভ মন্দিরে প্রভু যিশুর নিত্য উপাসনা শুরু করেন এই হেনরি মার্টিন, এবং পরবর্তী ক্ষেত্রে এই দেবালয়টিকে গির্জার রূপ দিতে চেয়েছিলেন। কিন্তু গির্জার মতো এই দেবালয়টি ছিল না, কারণ তাতে সৌরচূড়া ছিল না, তাই সেটিকে গির্জা না বলে এটিকে প্যাগোডার নাম দেওয়া হয়। তো এই ছিল আমাদের এই ঐতিহাসিক শহরকে পরিদর্শন করার একটি ছোট্ট কাহিনী। তবে হ্যাঁ, মাঝখানে লাঞ্চ কিন্তু আমরা করেছি জগন্নাথ দেবের মন্দিরে ভোগ খেয়ে, আর তারপরে সারাদিন ঘোরাফেরা করে আবার সেই বিকেলবেলাতে আমাদের বাড়ি ফিরে আসা। তো এই রকম একটা ছোট্ট কাহিনী, এরকম একটা ঐতিহাসিক শহরকে আবার নতুন করে জানা, তো এইটা তোমাদের ঠিক কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও, এবং পারলে কমেন্ট করো। আর কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করো। আর দেখা হবে পরে আবার একটা নতুন পর্বে।